কি ব্যাপার শাহরিয়ার? তোকে না আজকে বাসায় তাড়াতাড়ি আসতে বললাম? মা, অফিসে অনেক কাজের চাপ। তোকে আমি 5 দিন আগেই বলে রেখেছিলাম। তাহলে ছুটি নিলি না কেন আজকে? তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? আরে মা, কথাটা তো বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না। তুই তাড়াতাড়ি চলে আয়। মা, আমি যা কথাটা শেষ করার আগেই কেটে দিল। অফিসে বসে নিজের কাজ করছিলাম, তখনই মা ফোন দিয়ে কথাগুলো বলল। একদিকে অফিসের কাজের চাপ, অন্যদিকে মায়ের ঠ্যাঙানি। কি করব কিছুই বুঝতে পারছি না। মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছে। এত চাপ নিয়ে কি বাঁচা যায়? না, যাই স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি। বাসায় যেতেই হবে, না হলে মা রাগ করবে। স্যারের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আসো শাহরিয়ার, কি খবর তোমার? এই তো স্যার। তা আমার কাছে কি কারণে? আসলে স্যার মা ফোন দিয়েছিল, বাসায় ডাকছে। ও, ছুটি চাচ্ছ? জি স্যার। অফিসে তো অনেক কাজের চাপ। তারপরেও একটু যদি স্যার। তুমি যখন বলছো, ঠিক আছে যাও। ধন্যবাদ স্যার। অফিস থেকে বাসায় আসার পর? অফিস থেকে আসার কি কোনো দরকার ছিল? আমি কি করব মা, অফিসে অনেক কাজের চাপ। রাখ তোর কাজ, নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। সেটা না হয় হলাম, কিন্তু তুমি আমাকে এইটা বলো তো, এত জরুরি তলব কেন, আর কোথায় যাব? শারিয়ার, আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না। যা বলেছি তাড়াতাড়ি কর। হুম। আর হ্যাঁ, পাঞ্জাবি পরবি কিন্তু। পাঞ্জাবি কেন আবার? ঠিক আছে। রুমে এসে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরতে পরতে ভাবছি মা আমাকে কোথায় নিয়ে যাবে, যার জন্য অফিস থেকে ডেকে নিয়ে আসলো। পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখলাম। না, পাঞ্জাবিতে মোটামুটি ভালোই মানি। চুলগুলো ভালো করে স্টাইল করে নিচে মায়ের কাছে আসলাম। আমাকে কেমন লাগছে মা? ভালো। তবে তবে কি? এইদিকে আয় বলছি। হুম। পাঞ্জাবি পরেছিস আর সাথে মাথার চুলগুলো স্টাইল করার কি কোনো দরকার ছিল? চুল ঠিক করে দিতে দিতে আমি তখন মুস্কি হাসি দিলাম। হাসা বন্ধ কর বেয়াদব, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো। বাসার বাইরে এসে আমি যখনই বাইকে উঠতে যাব, অমনি, কি ব্যাপার, তুই বাইকে উঠতেছিস কেন? কেন আবার বাইকে করে যাব তাই? বাইকে করে যাব মানে? শয়তান ছেলে, আমি তোর বাইকের পেছনে উঠবো এটা কি করে ভাবলি? কেন মা, গেলে কি হবে? কেন মানে, তুই বাইক অনেক জোরে চালাস তাই। যা, বড় গাড়ি বাহির কর। আচ্ছা ঠিক আছে, এত রাগার কি আছে? অতপর গাড়ি নিয়ে মায়ের বলা ঠিকানায় চলে আসলাম। এইটা কার বাসা মা? আর আব্বুর গাড়িটাও দেখছি এখানেই আছে। তোর আব্বু অনেক আগেই এসেছে। এখন কথা কম বলে ভেতরে চল, ভিতরে গেলেই বুঝতে পারবি কার। বাসার ভেতরে এসে দেখি আব্বু আর আব্বুর বয়স্ক একজন লোক বসে বসে গল্প করছে। সালাম দিবি কিন্তু তোর আঙ্কেলকে, আস্তে আস্তে আমার কানে কানে বলল মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি? আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। তা বিআই সাহেব বৌমাকে নিয়ে আসেন, ছেলে তো এসেই গেছে। আঙ্কেল হ্যাঁ। আব্বুর মুখে বিআই সাহেব আর বৌমা কথাটা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। কারণ আমার তো এখনও বিয়েই হয়নি। তাহলে বৌমা কোথা থেকে আসবে? জানা মতে আমার তো আর কোনো ভাই নেই। এসব চিন্তা করছিলাম, তখনই একটি ছোট মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম। কারণ মেয়েটার চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বয়স 7-8 হবে, তাতেই এত পর্দাশীল। মাশাল্লাহ। আমি বললাম, মা কি হচ্ছে এসব? তোমাদের বৌমা কই থেকে আসলো? ফিসফিস করে মায়ের কানে বললাম। মা, চুপচাপ থাক, আস্তে আস্তে সব বুঝতে পারবি, ধমক দিয়ে মা বলল। মায়ের ধমক শুনে চুপ মেরে গেলাম। কিছুক্ষণ পর একজন মহিলা আর একজন বোরকা পরা মেয়ে নাস্তা নিয়ে আসলো। যে বোরকা পরেছে সে মহিলা নাকি মেয়ে কিছুই বুঝতে পারছি না, কারণ মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা করা। শুধু চোখগুলো দেখা চোখগুলো দেখে বুঝতে পারলাম এটা মেয়ে। তবে চোখগুলো দেখতে মাশাল্লাহ অনেক মায়াবী। আঙ্কেল, ইভা মা, শাহরিয়ারকে শরবতটা দে। জি। ইভার মুখে জি শব্দটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত সুমধুর কণ্ঠ কারো হতে পারে আমার তো জানা ছিল না। মা, কিরে শরবত নিচ্ছিস না কেন? চিন্তায় মগ্ন ছিলাম, মায়ের কথায় হুঁশ ফিরল। তাকিয়ে দেখি ইভা আমার সামনে শরবতের গ্লাস ধরে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে গ্লাসটা ইভার হাত থেকে নিয়ে আব্বু বলল, তাহলে বিআই সাহেব আগামী মাসের 2 তারিখে বিয়েটা হচ্ছে কি বলেন? আঙ্কেল বলল, জি। আমরা তাহলে আজকে আসি মানে খাওয়া দাওয়া করবেন তারপর যাবেন, বলল আন্টি। আজকে না বিয়ান সাহেবা, অন্য আরেক দিন, মা বলল। এটা কেমন কথা? আজকে আমাদের একটু তাড়া আছে বিয়াই সাহেব, আজকে যেতে হবে, অন্য আরেক দিন এসে খাবো, বাবা বলল। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এতক্ষণ কি হলো কিছুই বুঝতে পারলাম না।
2 তারিখ কিসের বিয়ে, কার সাথে, কিছুই বুঝতে পারছি না। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। মা, 2 তারিখে কার বিয়ে? কার মানে তোর বিয়ে? কি, আমার বিয়ে? হ্যাঁ। এসব কি বলছো? আর শুনেছিস তাই, ইভার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে, অথচ আমিই জানি না? এখনো মেয়েকে দেখলাম না, তাতেই বিয়ে? আমি দেখেছি তাতেই হবে, তোকে দেখতে হবে না। আর ইভা তোর সামনে বেপর্দা আসবেও না যতক্ষণ না বিয়ে হচ্ছে। তাই বলে, না মা, এই বিয়ে আমি করতে পারবো না। কি এত বড় কথা! এই বলে ঠাস করে একটি চড় বসিয়ে দিল। মা, তুই এতটা খারাপ হয়ে গেছিস? আমার কথার উপর কথা বলিস? মায়ের হাতে চড় খাওয়ার পর গালে হাত দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। বিয়ে নিয়ে যেন আমি আর কোনো প্রকার কথা শুনতে না পাই। এখন নিজের রুমে যা। মায়ের কথা মতো নিজের রুমে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম। ভাবতেই পারছি না এইরকম একটা মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। নিজের বউকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছি, শেষে কি না। না না, এই বিয়ে আমাকে যে করেই হোক আটকাতে। কালকে তো অফিস বন্ধ, তাই কালকেই এই বিষয় নিয়ে মেয়েটার সাথে কথা বলতে হবে। সিগারেটটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম। সিগারেটে একটা করে টান দিচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে সেই ধোঁয়াগুলো ছেড়ে দিচ্ছি। পরের দিন সেই সকাল থেকে বাইক নিয়ে ইভাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু একবারের জন্যও ইভাকে দেখতে পেলাম না। হেলমেট মাথায় দিয়ে বাইকে বসে আছি। 30 মিনিট পর একটা বোরকা পরা মেয়ে ইভাদের বাসা থেকে বেরিয়ে আসলো। ভেবে নিলাম এটা ইভা হবে, তাই আমিও আস্তে আস্তে ইভার পিছন পিছন বাইক চালাতে লাগলাম। কিছু দূর যাবার পরে বাইকটা জোরে টেনে ইভার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার এমন আচমকা দাঁড়িয়ে পড়া দেখে ইভা ভয় পেয়ে গেল। হাতে থাকা ব্যাগটা খামচি মেরে ধরে দাঁড়িয়ে আছে। আমার মাথায় হেলমেট থাকায় আমাকে চিনতে পারছে না। হেলমেটটা খুলে ফেললাম। আমার চেহারা দেখে ইভা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপনি নিচু সুরে নিচের দিকে তাকিয়ে বলল আমাকে, হ্যাঁ আমি, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে আসুন। এই বলে ইভার হাতটা ধরে সাইডে নিয়ে যেতে লাগলাম। কি করছেন? কি করছেন কি? আমার হাতটা ছেড়ে দিন। পরপুরুষ হয়ে আপনি এভাবে আমার হাত ধরতে পারেন না, প্লিজ ছেড়ে দেন। ইভার কথা শোনা মাত্রই হাতটা ছেড়ে দিলাম। সরি, আমি বুঝতে পারিনি। তা যে কারণে আপনাকে দাঁড় করালাম সেটা হলো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা শোনা মাত্রই ইভা মাথা তুলে আমার দিকে তাকালো। আমি বললাম, প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি প্রেম করি আর প্রেমিকার জন্যই এমনটা বলছি। আসলে তা না। আমি চেয়েছিলাম আমার বউ আমার মতোই হবে, একটু মডার্ন। কিন্তু আপনি তো পর্দাশীল, তাই আপনার সাথে আমার যায় আমি আপনার যোগ্য না। আপনি বরং অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে নিন, যে কিনা আপনার মতোই ইভা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমি তাহলে আসি। বাইকটা নিয়ে ইভার সামনে থেকে চলে আসলাম। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। খাবার টেবিল, কি ব্যাপার মা, আমার প্লেট কোথায়? খাবার টেবিলে এসে দেখি সবার প্লেট আছে, কিন্তু আমারটা নেই। তোর আজকে কোনো খাবার নেই? নেই মানে? আজকে সকালে কোথায় গিয়েছিলি? কেন? যা বলতে বলেছি তাই বল। অফিসের কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। ভয়ে মিথ্যা কথা বললাম। মিথ্যা কথা? তুই আজকে ইভার সাথে দেখা করতে গিয়েছিলি, বিয়েটা ভাঙতে। আমি তোকে বলেছিলাম না এই বিয়েটা হবে? তারপরেও কেন গিয়েছিলি? সরি মা, আজকে যে ভুল করেছিস এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি, তাই তো তোর পেছনে লোক লাগিয়েছি। কখন কি করবি সব খবর আমি পেয়ে যাব। আমি? রুমে যা, আমি এখন এই বিষয় নিয়ে ইভার সাথে কথা বলবো। খিদা লাগছে, খাবার খাবো না? এত বড় কাজ করে এসেছিস, আবার খাবার চাচ্ছিস? যা, রুমে যা। মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে 1 মিনিটও দেরি না করে দৌড়ে গিয়ে রুমে চলে আসলাম। সেই ছোটবেলা থেকে আমি মাকে জমের মতো ভয় পাই। পেটের মধ্যেই ইঁদুর দৌড়োদৌড়ি করছে। সারাদিন খাই নাই, প্রচুর ক্ষুধা লাগছে। রাত 11টা বাজে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, খিদার কারণে ঘুম আসছে না। শেষমেশ উপায় না পেয়ে বিছানা থেকে উঠে চোরের মতো রান্নাঘরে গেলাম। পুরো রান্নাঘর খুঁজে কোনো খাবার পেলাম না, এমনকি বিস্কুটও নেই যে খাবো। হতাশ হয়ে রুমে ফিরে আসতে লাগলাম। হঠাৎ করে কেউ একজন আমার ঘাড়ে হাত দেওয়ায় দাঁড়িয়ে পড়লাম। পিছনে ঘুরে দেখি মা। খুব ক্ষুধা লাগছে? যা টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ টেবিলে বসে থাকার পর মা খাবার নিয়ে আসলো। হা কর, আমি খাইয়ে দিই। দরকার নেই। রাগ করিস কেন? হা কর। মায়ের উপর কি আর রাগ অভিমান করে থাকা যায়? তাই হা করলাম। খাবার খাওয়ার শেষে রুমে এসে দিলাম একটা লম্বা ঘুম। দেখতে দেখতে 2 তারিখ চলে আসলো। আমি এখন বিয়ে করতে যাচ্ছি। শত চেষ্টার পরেও বিয়েটা আটকাতে পারলাম না। ইভার সাথে ওই দিনের পর আর কোনো দেখা বা কথা হয়নি।
বিয়ে বাড়িতে এসে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম আজকে হয়তো বা ইভাকে দেখতে পাবো, কিন্তু না, ইভা আজকেও বোরকা পরে আছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আমাকে দেখা মাত্রই চোখটা নামিয়ে নিল। আমার বন্ধু লাবু বলল, কিরে ভাই, তোর হবু বউ কোথায়? আছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না। ওই যে বোরকা পরা মেয়েটা আছে না, ওইটাই আমার হবু বউ। কি? হ্যাঁ। তুই আর ওই মেয়েটা কেমনে কি? সব কিছু মা করেছে, আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে। তুই খুশি নাই বিয়েতে? না। এতক্ষণ থেকে আমার চেহারার এক্সপ্রেশন দেখে এইটুকু বুঝতে পারিস নাই? হ্যাঁ, বুঝতে পেরেছি, তবে হালকা। কিন্তু তুই খুশি না কেন এই বিয়েতে? আরে ভাই, দেখিস না কেমন বিয়ের মধ্যেও বোরকা পরে আছে? তাতে কি, ওর সাথে কি আমার যায়? ভাবছিলাম আমার বউ একটু মডার্ন টাইপের হবে। তোর তো ভাগ্য ভালো, এরকম একটা মেয়েকে জীবনসাথী হিসেবে পাবি। আর তুই কিনা মডার্ন বউ নিয়ে ভাবছিস? মাথা থেকে এসব বাজে বাজে ভাবনা ঝেড়ে ফেলে দে। আমি এইরকম মেয়েকে বিয়ে করতে পেলে ইহকাল পরকাল দুইটাতেই সুখ পাবি, বুঝলি? আচ্ছা। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। গাড়িতে বসে আছি, গন্তব্য আমার বাসা। আমার পাশে ইভা বসে বসে কান্না করছে। 1 ঘন্টা থেকে কান্না করেই যাচ্ছে তো যাচ্ছেই, থামবার কোনো নামগন্ধও নেই। বিরক্ত লাগছে আমার। আমি, কান্না থামাবেন কি আপনি? চিল্লিয়ে ধমক দিলাম। আমার ধমক শোনা মাত্র ইভা চমকে উঠল, সাথে সাথেই কান্না থামিয়ে দিল। হ্যাঁ, এইভাবে থাকবেন, এত কান্না করার কি আছে? রাত বাজে 11টা। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছি, আর আমার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা ভাবনা করছি। কেমনে আমি ইভার সাথে বাকি জীবনটা অতিবাহিত করব? ইভাকে এত করে বললাম বিয়েটা ভাঙতে, কিন্তু সে কি করলো? এর শাস্তি তো ওকে পেতেই হবে। এত সহজে মেনে নিচ্ছি না ওকে। ছাদে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখনই আমার ঘাড়ে কেউ একজন হাত দিল। পেছন ঘুরে দেখি আপু। আপু, তুমি এখানে? হুম। কিন্তু তুই পেছনে কি লুকাচ্ছিস? কই, কিছু না তো। তাহলে হাতটা সামনে নিয়ে আয়। পেছনে ভাবে লুকিয়ে আছে রেখেছিস কেন? আরে এমনি, নিয়ে আয় তো। জোরে হাতটা টেনে সামনে নিয়ে আসলো। তুই সিগারেট খাচ্ছিলি? হ্যাঁ। আজকের দিনে তুই সিগারেট খাচ্ছিস? আর ইভা কিন্তু এসব পছন্দ করে না। ও কি পছন্দ করলো আর কি করলো না, এগুলো আমার দেখার বিষয় না। কি আবোল তাবোল বলছিস? ও তোর বউ। এখন থেকে ওর ভালো মন্দ, পছন্দ অপছন্দ সব কিছুর খেয়াল তোকেই রাখতে হবে। আচ্ছা, এসব বাদ দে, রুমে যা, ইভা তোর জন্য অপেক্ষা করব। মনে রুমের মধ্যেও বোরকা পরে আছে। আগে যাবি তো? চল, আমি নিয়ে যাই। আপু আমাকে টেনে রুমের সামনে নিয়ে এসে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম। এতটা অবাক হয়েছি যে মুখ দিয়ে কোনো শব্দ বাহির হচ্ছে না, কারণ ইভা শাড়ি পরে বিছানার মাঝখানে ঘোমটা টেনে বসে আছে। ইভা আমার উপস্থিতি টের পেয়ে বিছানা থেকে নেমে আমার কাছে আসলো। আমি তো শুধু হা করেই তাকিয়ে আছি। উজু করে এসেছেন? নরম সুরে বলল ইভা। না। উজু করে আসেন, একসাথে আমাদের 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। ইচ্ছা থাকা না সত্ত্বেও উজু করে এসে ইভার সাথে নামাজ পড়তে, যেই না নামাজি মশলা থেকে উঠতে যাব, অমনি ইভা আমার পা ধরে সালাম করলো। এইটা কি করলেন? কেন সালাম করলাম? বিয়ের প্রথম রাতে বরকে সালাম করতে হয় তাই। এ, বর? কিছু কি বললেন? না। তা আপনি শাড়ি পরেছেন কেন? বোরকা কোথায় গেল? বোরকা পরবো কেন? আপনি তো এখন আমার স্বামী। আপনার সামনে শাড়ি পরে থাকতেই পারি, আপনার পুরা অধিকার আছে আমাকে দেখার। ও, আমাকে দেখবেন না ঘুমটার আড়াল থেকে? না, আমি দেখব না। আপনি বরং শুয়ে পড়েন, আমিও শুয়ে পড়ি, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, বলল শান্ত গলাম। মনে মনে ভাবতে লাগলাম, মানুষ এতটা শান্ত প্রকৃতির কিভাবে হয়? আমি না করার পরেও কোনো রিয়াকশন নেই। আপনি নিচে, ইভা বলল, আপনি নিচে বিছানা করেছেন কেন? ঘুমাবো তাই। বিছানায় ঘুমাবেন না? না, নিচে ঘুমাবো, আপনি বিছানায় ঘুমাবেন। ইভা বলল, কেন? কেন মানে? আমি কি আপনাকে এর জন্য জবাবদিহিতা করব? আপনি আপনার মতো করে চলবেন, আমি আমার মতো করে। আপনাকে বলেছিলাম না বিয়েটা না করতে, তারপরও করলেন কেন? আমার এমন রাগ দেখে ইভা ভয় পেয়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নড়াচড়া কিছুই করছে না। এখনও মাথায় ঘোমটাটা টানায় আছে। আপনার যদি আমার সাথে ঘুমাতে সমস্যা হয়, আপনি বরং বিছানায় ঘুমিয়ে পড়েন, আমি নিচে ঘুমাই। আমি বললাম, দরকার নেই, আমি যা বলেছি তাই করেন। এখন আমাকে ঘুমাতে দেন, যত সব। এই বলে আমি ইভার বিপরীত দিকে হয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুম চলে এসেছে বলতেই পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম। ও মা গো! চিল্লিয়ে শোয়া থেকে উঠে পড়লাম। এভাবে আপনি চিল্লাচ্ছেন কেন? ভয় পাবেন না, আমি ইভা। কি? আপনি ইভা? আসলে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি পাশে তাকিয়ে দেখি
একটা মেয়ে শুয়ে আছে, ডিম লাইটের আলোয় মুখটা জল করছে। এটা দেখেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ইভা ইভাকে দেখতে এত মায়াবী লাগছে যা আমার কল্পনারও বাহিরে। ভাবতেই পারিনি ইভা দেখতে এতটা মায়াবী আর সুন্দরী হবে। আমি হা করে ইভার মধ্যখানে, আমি ইভার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি তো আছি। আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন আমি তাকিয়েই আছি। কথা বলছেন না কেন? একটু জোরে বলল ইভা। কিছু কি বলছিলেন? বলছিলাম, আপনি তখন ওভাবে চিল্লিয়ে উঠলেন কেন? ভয় পেয়ে গিয়েছিলাম তাই। কেন? আমি বললাম, দাঁড়ান, আপনি নিচে আমার পাশে শুয়েছিলেন কেন? আপনাকে না বিছানায় ঘুমাতে বলেছিলাম? ইভা বলল, কি হলো বলেন। আপনি আমার বর, আপনাকে নিচে রেখে আমি কিভাবে উপরে বিছানায় ঘুমাই? তাই আপনার পাশে শুয়ে পড়েছিলাম। তাই বলে আমার পাশে শুতে হবে? আজব। আপনার কারণে আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। আমি তো ইচ্ছা করে আপনার ঘুম নষ্ট করিনি। চুপ। মুখে মুখে তর্ক করেন। ইভা মাথা নিচু করে আছে। আমি বললাম, যান বিছানায় গিয়ে শুয়ে পড়েন। না, যাব না। আপনি যেখানে ঘুমাবেন আমিও সেখানে ঘুমাবো। আপনাকে নিচে রেখে আমি বিছানায় ঘুমাতে পারবো না। আমি? আমার ঘুমানোর সাথে আপনার সম্পর্ক কি হে? আমি যেখানে ইচ্ছা সেখানেই ঘুমাবো। আপনি বিছানায় যান। ইভা চুপ করে আছে। আপনি তাহলে যাবেন না? আচ্ছা, আমি যদি বিছানায় ঘুমাই তখন আপনি কোথায় ঘুমাবেন? তখন আপনি যেখানে ঘুমাতে বলবেন সেখানেই ঘুমাবো। যদি নিচে থাকতে বলেন তাহলে নিচেই ঘুমাবো। ও আল্লাহ, আমি কি মুসিবতে পড়লাম। আচ্ছা ঠিক আছে, চলেন বিছানায় ঘুমাবো, তবে মাঝখানে কোলবালিশ দেওয়া থাকবে। ঠিক আছে, নিচু স্বরে বলল ইভা। অতপর ইভার জেদের কাছে হার মেনে মাঝখানে কোলবালিশ দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘণ্টাখানেক পর অনুভব করলাম কেউ একজন আমার শরীর ধরে ঝাঁকি দিচ্ছে। চোখটা আস্তে আস্তে খুলে সামনে তাকিয়ে দেখি ইভা। মেজাজটা আবার গরম হয়ে গেল। কি হয়েছে কি? কি হয়েছে কি? হ্যাঁ, আপনার জন্য কি শান্তিমতো ঘুমাতে পারবো না? না মানে ফজরের আজান দিছে, আপনি নামাজ পড়বেন না? আমি? হুম। কেন, নামাজ পড়লে ক্ষতি কি? মসজিদে গিয়ে নামাজ পড়ে আসেন, দেখবেন অনেক ভালো লাগবে। যাচ্ছি একটু পর, আর একটু ঘুমিয়ে নিই। ততক্ষণে তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। প্লিজ উঠে পড়েন। আচ্ছা ঠিক আছে। বিছানা থেকে উঠে অজু করে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে যখন হেঁটে হেঁটে বাসায় আসতেছিলাম তখন কেন জানি একটি আলাদা প্রশান্তি মনের মধ্যে বিরাজ করছিল। বাসায় এসে দেখি বাবা মা নামাজ পড়ে বাগানে বসে চা খাচ্ছে। আমাকে পাঞ্জাবি পায়জামায় দেখে তারা আমার দিকে হা করে তাকিয়ে আছে। বাবা বলল, শাহরিয়ারের মা, আমি কি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হুম। নাকি আমাদের দুজনেরই চোখ নষ্ট হয়ে গেছে? আমি বললাম, তোমাদের চোখ নষ্ট হবে কেন বাবা? তোমাকে এত করে বলার পরও নামাজ আদায় করাতে পারতাম না, আর সেই কিনা তুমি পাঞ্জাবি পায়জামা পরে মসজিদ থেকে নামাজ পড়ে আসলা? বলল বাবা। আমি বললাম, বাবা, এগুলো সব ইভা মায়ের কৃতিত্ব। তোমাকে বলেছিলাম না, একমাত্র ইভা মায়েই পারবে আমার ছেলেকে ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসতে। তাই তো দেখছি। আমি বললাম, মা। বাবা মায়ের সামনে আর না থেকে বাসার ভিতরে চলে এলাম। নিজের রুমের দিকে যত এগোচ্ছি ততই গুনগুন শব্দের আওয়াজ পাচ্ছি। রুমের ভেতরে এসে দেখি ইভা জায়নামাজে বসে গুনগুন করে কুরআন শরীফ তেলাওয়াত করছে। এমন সুমধুর কণ্ঠস্বর আমি আগে কখনো, এমন সুমধুর কণ্ঠস্বরে বিছানায় বসে বসে ইভার কোরআন তেলাওয়াত শুনছি। হঠাৎ করেই ইভা তেলাওয়াত বন্ধ করে দিল। আমি বললাম, থামলেন কেন? নিজের অজান্তেই আমি কথাটা ইভাকে বলে ফেললাম। আপনার তো রাতে ঘুম হয় নাই, তাই ভাবলাম আপনি মনে হয় এখন ঘুমাবেন। ঘুমাবো না আর, আপনি বরং কোরআন তেলাওয়াত করেন, আমি বসে বসে তা শুনি। ঠিক আছে। ইভা এই কথা বলে আবার কোরআন তেলাওয়াতে মনোযোগ দিল। বিছানায় হেলান দিয়ে ইভার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি বলতেই পারিনি। যখন ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি আমি বিছানায় ভালোভাবে শুয়ে আছি। এটা দেখে আমি কিছুটা অবাক হলাম। কিছুক্ষণ পর ইভা রুমে চা নিয়ে হাজির হলো। এই নিন আপনার চা। দেন। আপনি আবার বোরকা পরেছেন? বাহিরের অনেক ছেলে বাসায় এসেছে, তাই বোরকা পরেছি। তাদের সামনে তো আর আমি বেপরদায় যেতে পারি না। বাহিরের ছেলে মানে? আপনার বন্ধুরা এসেছে। ও, কখন এসেছে? কিছুক্ষণ আগে। আমাকে ডাক দিলেন না কেন? কালকে রাতে তো আপনার ঘুম হয় নাই, তাই ডাক। আচ্ছা, কি হলো, চা না খেয়ে কোথায় যান? বন্ধুদের কাছে। চাটুকু খেয়ে যান, ওনারা তো বাগানে বসে আছে। পরে খাবো, আগে ওদের সাথে দেখা করতে হবে। এই বলে রুম থেকে বাহিরে সোজা বাগানে চলে আসলাম।
বাগানে আসার পর সব বন্ধুরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি মনে হয় ভিন গ্রহের প্রাণী ভুল করে এখানে চলে এসেছি। কি ব্যাপার, তোরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এখন কয়টা বাজে জানিস? কয়টা? 11টা। আর বিয়ে করার পরের দিন সকাল 11টা পর্যন্ত ঘুমানোর মানে দাঁড়ায় কি? কোনো মানে দাঁড়ায় না। কালকে রাতে ঘুম ভালো হয় নাই, তাই ফজরের নামাজ পড়ে আবার ঘুম দিয়েছিলাম। সেটাই তো, রাতে ঘুম কী কারণে হয় নাই? আর কি বললি, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলি? হ্যাঁ। বাহ, ভাবি তো দেখি প্রথম দিন থেকেই তোকে মানুষ করতে লেগে পড়েছে। কেন বেটা, আমি আগে মানুষ ছিলাম না? আর এখানে তোর ভাবির প্রসঙ্গ কই থেকে আসলো? ছিলি, তবে সম্পূর্ণ না, কিছুটা কমতি ছিল। আচ্ছা, এসব কথা এখন বাদ দে। আর বল, তোরা কখন এসেছিস? 1 ঘন্টা আগে। ও, ভাবিরা আসে নাই? আসছে, ভেতরে আছে ওরা। ও, আসলে বন্ধুদের মধ্যে আমি সর্বশেষ বিয়ে করলাম। এই নেন আপনাদের চা। ইভা চা নিয়ে বাগানে হাজির হলো। কি রে, তোরা চা খাসনি এখনো? খাইছে, তবে ভাবির হাতের চাটা না অনেক সুন্দর, তাই আবার নিয়ে আসতে বলেছিলাম। ও, কি যে বলেন ভাইয়া। সত্যি ভাবি, অনেক সুন্দর আপনার হাতের চা। শারিয়ার, তোমার ভাগ্য কিন্তু অনেক ভালো। আমি বলল। কথাটা কে বলল তা জানার জন্য পেছনে ঘুরে দেখি বন্ধুদের সব বউগুলো দাঁড়িয়ে আছে। রুশনি বলল, হ্যাঁ শারিয়ার, ইভা কিন্তু অনেক ভালো একটা মেয়ে। সুমাইয়া বলল, একমাত্র ইভাই পারে তোমাকে ঠিক করতে, শয়তান ছেলে। আমি বললাম, আমি শয়তান কবে থেকে? হ্যাঁ, সবাই শুধু একই কথা বলে। এখন থেকে ইভাই তোমাকে ঠিক করবে। কেন, আগে কি আমি ঠিক ছিলাম না? সবাই আমার কথা শুনে হাসাহাসি শুরু করে দিল। আর ইভা আমার দিকে তাকিয়ে আছে। ইভার মুখ ঢাকা থাকায় বোঝা যাচ্ছে না হাসতেছে কিনা, তবে চোখ জোড়া দেখে আমি এতটুকু আঁচ করতে পেরেছি সেও হাস। লাবু বলল, থাক ভাই, আর কষ্ট পাস না। তুই আগেও ভালো ছিলি, এখনও আছিস, আর ভবিষ্যতেও থাকবি। আমি সকালটা বন্ধুদের সাথে আড্ডা দিয়েই পার করলাম। বিকালে ইভার বাসা থেকে লোক আসলো আমাদেরকে নিয়ে যেতে। আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, মায়ের কারণে যেতে হচ্ছে। ইভাদের বাসায় পৌঁছানোর পর রুমে একা একা বসে আছি। কিছুই ভালো লাগছে না। রুমের বাহিরেও যেতে পারছি না। মেহমান দিয়ে বাসাটা ভর্তি। কিছুক্ষণ পর ইভার ছোট বোনের আগমন ঘটল রুমে। আমি বললাম, পিচ্চি, তোমার নাম কি? ভাইয়া, আপনি আমার নাম জানেন না? না, আমার নাম ঈশিতা। অনেক সুন্দর নাম তো তোমার। আচ্ছা ঈশিতা, তোমাকে বোরকা পরা কে শিখিয়েছে? আপু। ও, তোমাদের বাসার ছাদে যায়? কোন দিক দিয়ে? আপনি ছাদে যাবেন? আসেন, আমি নিয়ে যাচ্ছি। অতপর ঈশিতা আমাকে ছাদে নিয়ে গেল। মেয়েটা পিচ্চি হলেও অনেক পাকা পাকা কথা বলতে পারে। ঈশিতা আমাকে ছাদে রেখে আবার নিচে চলে গেল। এই ফাঁকে আমি পকেট থেকে সিগারেট বাহির করে মনের সুখে টানতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানছিলাম। হঠাৎ করেই কে জানি আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে নিল। তাকিয়ে দেখি ইভা চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আপনি সিগারেট খান? জানেন না সিগারেট শরীরের জন্য ক্ষতিকর? জানি। তাহলে খান কেন? ভালো লাগে তাই। আপনি জানেন না ধূমপান হারাম? কারণ তা খবিশ দ্রব্য এবং অনেক ক্ষয়ক্ষতির সূত্রস্থল। অথচ আল্লাহ তার বান্দাদের জন্য শুধুমাত্র পবিত্র পানাহার হালাল করেছেন এবং তাদের উপর খবিশ দ্রব্যাদি হারাম করেছেন। মহান আল্লাহ বলেন, হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে। আপনি বলে দিন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে। সূরা আল মায়েদার আয়াত 4। যেখানে আল্লাহ তাআলা নিজে এগুলো থেকে বিরত থাকতে বলেছেন, সেখানে আপনি আজকের পর থেকে এইসব খবির জিনিস খাবেন না। মন থেকে তওবা করেন আর কোনোদিন এইসব খাবেন না। সত্যিকার অর্থে তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে। পবিত্র কোরআনে সম্পর্কে বলা হয়েছে যে, আর তোমরা আল্লাহর নিকট তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফলকাম হতে পারো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? ইভা বলল, নিচে চলেন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মাথা নাড়িয়ে হ্যাঁ বল। ইভার সাথে নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই আমাদের জন্য অপেক্ষা করব। আমরা তাদের সাথে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর ইভা রুমে আসলো। আপনার কি এভাবে রুমে বসে থাকতে খারাপ লাগছে? ঘুরতে যাবেন? কোথায়? নদীর পাড়ে যাওয়া যেতে পারে। কিছুক্ষণ ভেবে বলল ইভা, ঠিক আছে, আপনি রেডি হয়ে নিন, আমি বোরকাটা চেঞ্জ করে নিই। ঠিক আছে। অতপর রেডি হয়ে ইভাকে সঙ্গে নিয়ে নদীর তীরের দিকে রওনা দিলাম। কিন্তু রিকশায় ওঠার পর এক মহা ভেজালে। রিকশাটা ছোট হয়,
দুজনের বসতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও নিজেকে ইভার থেকে দূরে রাখার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। দুজনের শরীরের মাঝে 1 ইঞ্চি গ্যাপও নাই। এমন পরিস্থিতির সম্মুখীন আমি এর আগে কখনো হয়নি। তাই একটু লজ্জা লাগছে। আমার চেয়ে ইভা আরও বেশি লজ্জা পাচ্ছে। ইভা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। নদীর তীরে পৌঁছানোর পর, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তাই না? ইভা নিচু স্বরে বলল। হুম। আপনি কি জানেন আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করলে সওয়াব পাওয়া যায়? হুম। আপনি যখনই সময় পাবেন এই আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তাভাবনা করবেন, দেখবেন আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনার আরও মজবুত হবে। মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। হুম। নদীর তীরে বসে ইভা আর আমি গল্প করছি। আমি গল্প করছি বললে ভুল হবে, কারণ ইভা বলছে আর আমি শুধু শুনছি। কেন জানি ইভার কথাগুলো শুনতে আমার অনেক ভালো লাগে। মন চাই শুনতে থাকি তো শুনতেই থাকি। চলেন বাসা। আমি বললাম, এত তাড়াতাড়ি? আর একটু পরে গেলে হয় না? কিছুক্ষণ পর আজান দিবে, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। ও ঠিক আছে, চলেন। 5 দিন পর। আপনি কোথাও যাচ্ছেন? অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখনই ইভা এসে, আপনার ছুটি শেষ? হুম। আচ্ছা, আমি তাহলে আসি। যান, তবে জোহরের নামাজ অফিসে পড়বেন, নামাজে ফাঁকি দেওয়া চলবে না। আপনি এই 5 দিনে আমার যে অভ্যাস সৃষ্টি করে দিয়েছেন, তাতে আর নামাজ পড়া ছাড়া আমি থাকতেই পারবো না। আপনি না বললেও পড়তাম, মুচকি হেসে বললাম। আমার এই কথা শুনে ইভা অনেক খুশি হলো, সেটা তার চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অতপর বাইকটা নিয়ে অফিসের দিকে রওনা হলাম। ইভা মেয়েটা আসলেই অনেক ভালো। আমার ভাবনা যে এতদিন ভুল ছিল, সেটা আমি এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইভাই আমার জন্য পারফেক্ট। ইভা আমার জীবনে এসে আমার জীবনটাই বদলে দিয়েছে। রাফি বলল, কি ব্যাপার শাহরিয়ার, এত খুশি লাগছে কেন? বইয়ের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছেন মনে হয়। বউটাও পেয়েছেন মাশাল্লাহ। খুশি মনে অফিসে ঢুকতেছিলাম, তখনই রাফি আমার কলিগ কথাগুলো বলল। হুম, ভালো ভালো। আপনাকে দেখে আমার এখন হিংসা হচ্ছে। কেন? কেন আবার? এই যে আপনি বিয়ে করে ফেললেন আর আমি এখনও করতে পারলাম না। ওর সমস্যা নাই, আপনারা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই যেন হয়। হুম। নিজের কেবিনে এসে বসার সাথে সাথেই দেখি সব কলিগ হাতে ফুল নিয়ে আমার কেবিনে এসে উপস্থিত। ফুল কিসের জন্য জিজ্ঞেস করে বলল, তারা আমাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে এসেছে। সকলকে ধন্যবাদ দিয়ে ফুলগুলো রেখে দিয়ে সবাইকে কাজে যেতে বললাম। অনেক দিন থেকে ছুটিতে থাকায় আজকে কাজের চাপ একটু বেশি, তাই ফোনটা সাইলেন্ট করে মন দিয়ে কাজ করছি। কাজ করতে করতে কখন যে আজান দিয়েছে বলতেই পারিনি। ঘড়িটার দিকে তাকাতেই দেখি 2টা বাজে। তাই তাড়াতাড়ি করে অজু করে কেবিনেই নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষে ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম। ইভার 20টা মিস কল। ফোনটা হাতে থাকা অবস্থায় আবার কল আসলো, তাই তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোন ধরছিলেন না কেন? আসলে কাজের অনেক চাপ, 10 দিন ছুটিতে ছিলাম তো, তাই ফোনটা সাইলেন্ট করে রাখা ছিল। ও, নামাজ পড়েছেন? হুম। খাবার খেয়েছেন? না। আপনি কেন খান নাই কেন? তাড়াতাড়ি খেয়ে নিন। খাওয়া শেষ করে আমাকে ফোন দিবেন, তারপর আমি খাবো। ঠিক আছে। ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে ইভাকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করলো। মনে হয় ফোন নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়েছেন? হুম। তাহলে এখন কিছুক্ষণ রেস্ট নেন, তারপর কাজ করবেন। ঠিক আছে, আপনি খেয়ে নিন। খোদা হাফেজ। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজে মন দিলাম। অফিস থেকে বাসায় আসার সময় রাস্তার ধারে একটি ফুলের দোকান দেখতে পেলাম। বাইকটা সাইড করে ফুলের দোকানে গেলাম। ফুলের দোকানে এত এত ফুল যে বুঝতে পারছি না কোনটা নিব। ইভার কোন ফুলটা ভালো লাগে সেটাও জানি না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু ঠিক করতে পারছি না কোন ফুল নিব। দোকানদার বলল, কোনো সমস্যা? হুম কাকা, বুঝতে পারছি না বউয়ের জন্য কোন ফুলটা নিয়ে যাব, কোন ফুল নিয়ে গেলে সে খুশি হবে। বুঝতে পেরেছি তোমার সমস্যা, একটু দাঁড়াও, আমি আসছি। কাকা এই কথা বলে দোকানের ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে একটা সাদা আর কালো গোলাপ ফুলের তোড়া নিয়ে আমার সামনে আসলো। এই নাও। কাকা, এগুলো বাহিরে না রেখে ভেতরে রেখেছেন কেন? এগুলো স্পেশাল ফুল, তাই। এগুলো নিয়ে যাও, দেখবে তোমার বউ অনেক খুশি হবে। অতঃপর ফুলগুলো নিয়ে বাসায় চলে আসলাম। খুশি মনে কলিং বেলটা চাপলাম। 2বার চাপ দিতেই ইভা এসে দরজা খুলে দিল। ইভা দরজা খুলে আমার হাতে সাদা কালো গোলাপ দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই নিন, এগুলো আপনার জন্য। হাত বাড়িয়ে ইভা ফুলগুলো নিল।
ফুলগুলো আপনার পছন্দ হয়েছে? হুম, অনেক। এই সাদা কালো গোলাপ ফুলগুলো কোথায় পেলেন আপনি? সেটা তো বলা যাবে না। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরে যেতে দিবেন? ও সরি, আসেন। আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা আনছি। রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় এলাম। কিছুক্ষণ পর ইভা চা নিয়ে এলো। শুধু আমার জন্য নিয়ে এসেছেন? হুম, কেন? এইটা রেখে গিয়ে আর এক কাপ নিয়ে আসেন। ঠিক আছে। ইভা বলল ঠিক আছে। আমার কথা মতো ইভা নিচে গিয়ে আর এক কাপ চা নিয়ে আসলো। এখানে বসেন। হুম, এখন এইটার কি করব? আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন। ইভা অবাক হয়ে গেল এবং আমার দিকে তাকিয়ে থাকলো। এই সন্ধ্যার আকাশটা একসময় আমার অনেক ভালো লাগতো। হাতে চায়ের কাপ, কানে ফোন, সাথেই সন্ধ্যার দক্ষিণা বাতাস। কি বলছেন এগুলো আপনি? না, এই যা কিনাতে কি বলে এখন তো এখনই সব কিছু শেষ হয়ে যেত। হুম, অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে রাতের তারা, বলল ইভা। তাই? হুম। পরের দিন, আজকে হয়তো বা আমার আসতে দেরি হতে পারে। কেন? আজকে নতুন বস আসবে তো। ও তাই। ও ঠিক আছে, সাবধানে যাবেন। খোদা হাফেজ। ইভার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। পিয়ন বলল, স্যার, বড় স্যারের বোন চলে এসেছে। ও এসে গেছে? হ্যাঁ, বড় স্যার আপনাকে তার কেবিনে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই আসছি। একটা ফাইল দেখতেছিলাম। পিয়ন এসে কথাগুলো বলে চলে গেল, তাই ফাইলটা রেখে স্যারের কেবিনের সামনে গেলাম। আমি বললাম, আসতে পারি স্যার? হ্যাঁ, আসো। কেবিনে প্রবেশ করে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়ে গেল সামনে বসে থাকা মেয়েটাকে দেখে। মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো, বসো। জি স্যার। পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে নীলা, আমার বোন। নীলা, এ হচ্ছে শারিয়ার, যার কথা তোকে আমি বলেছিলাম। হুম। শারিয়ার, তোমাকে তো বলেছিলাম আজকে থেকে আমার বোন অফিসে আসবে। আমি আর আসবো না, তাই ওর যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি একটু দেখবে। জি স্যার। তোর কোনো আর নীলা, তোর কোনো কাজ বুঝতে অসুবিধা হলে শারিয়াকে বলবি। ঠিক আছে ভাইয়া। স্যার, তাহলে আমি আসি, কয়েকটা ফাইল দেখার আছে তো। ঠিক আছে। তাড়াতাড়ি করে স্যারের কেবিন থেকে নিজের কেবিনে চলে আসলাম। রকিং চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে আছি। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। বুঝে উঠতে পারছি না কি করব। যেই অতীত থেকে নিজেকে অনেক কষ্টে সরিয়ে নিয়ে আসলাম, নতুন করে জীবনটা সাজাতে শুরু করলাম, সেই অতীত আবার আমার সামনে। চোখ দুটো কেমন জানি ঝাপসা হয়ে আসছে। নিজেকে আর সামলে রাখতে পারছি না। চোখ বন্ধ করলেই পুরনো কিছু স্মৃতি সামনে ভেসে উঠছে। নিজেকে অনেক কষ্টে সামনে নিলাম, কারণ এটা অফিস। এখানে এইরকম করলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। রাত 10টা বাজে। আমি এখনও বাসায় অফিস ছুটি হয়েছে সেই বিকেল 5টায়। তখন থেকেই নদীর তীরে বসে আছি। কয়টা বাজে তা দেখার জন্য পকেট থেকে ফোনটা বাহির করে দেখি আব্বুর 30টা, মায়ের 20টা আর ইভার 100টা মিস কল। ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে দিয়েছিলাম, তাই বলতে পারিনি কখন এতগুলো কল এসেছে। ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে পড়লাম। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আজকে যদি ইভার কাছে কথা না দিতাম তাহলে হয়তোবা আমার হাতে সিগারেট বা অন্য কোনো নেশাদ্রব্য থাকতো। শুধুমাত্র ইভাকে কথা দিয়েছি বলে খেতে পারছি না। বাসার সামনে এসে দেখি ইভা দরজা খুলে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে ছুটে আসলো। আপনি ফোন ধরতেছিলেন না কেন? কি হয়েছে আপনার, এই অবস্থা কেন? কি হলো, কথা বলছেন না কেন? কিছু হয়নি আমার। এই বলে ইভাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। ব্যাগটা রেখে বারান্দায় গেলাম। কিছুক্ষণ পর ইভা কাছে আসলো। আপনি ফ্রেশ না হয়ে এখানে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তেমন কিছু না। তেমন কিছু না মানে? সারাদিন মনে হয় কিছুই খাননি, মুখটা শুকিয়ে গেছে। আসেন, ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে ইভা আমার হাত টেনে ধরে রুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে কাপড়গুলো চেঞ্জ করে নিন, আমি খাবার নিয়ে আসছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই ইভা খাবার প্লেট নিয়ে হাজির হলো। এই নিন। বিছানায় বসেছিলাম। ইভা আমার সামনে এসে খাবার প্লেটটা রেখে খেতে বলল। কি হলো, খান। আমার কোনো সাড়া শব্দ না পেয়ে ইভা নিজেই হাত ধুয়ে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে এক লোকমা খাবার হাতে তুলে নিয়ে আমার মুখের সামনে ধরল। ইভার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। কখনো ভাবতে পারিনি ইভা এমনটা করবে। অবাক চোখে ইভার দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থাকবেন নাকি খাবেন? 2 লোকমা খাবার খাওয়ার পর, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? ইভার হাতে খেতে খেতে কখন যে চোখে জল এসেছে বলতেই পারিনি। বিছানা থেকে উঠে বারান্দায় চলে গেলাম। ইভাও আমার পেছন পেছন আসলো। আপনি এমন করছেন কেন?
আমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলছি। প্লিজ আপনি নিঃসংকোচে আমাকে সব কিছু খুলে বলতে পারেন, এতে করে নিজেকে অনেক হালকা লাগবে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানেন, একসময় আমার একজন খুব আপনজন ছিল, সেও আমাকে এইভাবে নিজ হাতে খাইয়ে দিত। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সেই আপনজনই আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। অনেক কষ্ট করে তাকে ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছিলাম, কিন্তু সে আবার দেখা দিয়ে জীবনটা তছনছ করে দিল। মানে? তখন নীলার ঘটনা ইভাকে বলতে লাগলাম। নীলা বলল, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি, যা হয়তো বা বলে বোঝানো যাবে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা নীলা, আমাদের রিলেশনশিপের বয়স কত হলো বলতে পারো? 2 বছর। না, 2 বছর 4 মাস 10 দিন। বাহ, তুমি তো দেখি মাস দিন সব কিছুই মনে রেখেছো। কি করে ভুলি বলো তো? তোমার মতো জীবনসাথী পাওয়ার দিন। বাবা ফোন দিয়েছে, আমাকে বাসায় যেতে হবে। এখনই চলে যাবা? আর একটু থাকো না। বাবা রাগ করবে সোনা, প্লিজ মন খারাপ করো না, গালে চুমু দিয়ে বলল নীলা। ঠিক আছে, যাও তাহলে। অতপর নীলা চলে গেলে আমি উঠে বাসার দিকে রওনা দিলাম। 5 দিন পর কলেজে। নীলা চলো বাইরে কোথায় ঘুরতে যাই। আজকে না বাবু, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আজকে না 5 দিন থেকে তুমি একই কথা বারবার বলছো। রাগ করো না সোনা, তোমাকে রাগলে একদম ভালো দেখায় না। কথা দিলাম কালকে ঘুরতে যাব। সত্যি তো? ঠিক আছে। নীলা এই কথা বলে চলে গেল। কিরে, গেটের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলার চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম, তখনই লাবু এসে কথাটি বলল। তোর ভাবির পথ চেয়ে বসে আছি। তুই তো শেষ রে বেটা, এই নীলা তোর মাথাটা খেয়ে ফেলেছে। ওই নীলাকে নিয়ে কোনো কথা নয়। তোমার নীলা প্রধানমন্ত্রী না, ওকে নিয়ে কথা বলা যাবে না। যত সব, চল ক্লাসে যাই। আমি বললাম লাবু বলল, এই দাঁড়া, কি হয়েছে? আমরা ক্লাসে যাচ্ছি কেন? কেন মানে? মানুষ ক্লাসে কিসের জন্য যায়? হ্যাঁ বললাম আমি। লাবু বলল, এখন কয়টা বাজে জানিস? কয়টা? 10টা 20। তার মানে প্রথম ক্লাসের 20 মিনিট চলে গেছে। আর এখন যদি আমরা ক্লাসে যাই তাহলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। ক্লাসে না গেলে কি করবি? চলে গেলে নীলাও বাসায় চলে গেল, না হলে ওর সাথে ঘুরতে। এই কথা বলতে দেরি আর আমার পিঠে ধুমধুম করে মার পড়তে দেরি নাই। আরে আমাকে মারছিস কেন? হালা তোর নীলা, নীলা আর নীলা, আমি কি মরে গেছি নাকি? হে চল, দুজন ঘুরতে যাব। তাই বলে এভাবে মারলি? এখন চুপচাপ চল, না হলে আরও মার খাবি। কলেজের সময়টা লাবু আর আমি শহরের এদিক ওদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। রাতে বিছানায় শুয়ে আছি, তাই ভাবলাম নীলাকে একটা কল দেওয়া যাক। সারাদিন কথা বলা হয়নি, যেই ভাবার সেই কাজ। কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নীলা রিসিভ করলো। কি ব্যাপার, অসময়ে ফোন দিলা যে? অসময় মানে? প্রতিদিন তো এই সময় আমি তোমাকে কল দিই। ও হ্যাঁ, কি ব্যাপার নীলা? কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো। কই, আমি তোমাকে কখন অ্যাভয়েড করলাম? আমার সাথে ঠিকমতো কথা বলো না, দেখাও। আসলে বাসায় প্রবলেম তো, তাই। থাক, আর বলতে হবে না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তাই আর যাই করো না কেন তুমি আমাকে কখনো ধোকা দিতে পারো না। নীলা চুপ করে আছে। কি হলো, কথা বলছো না কেন? আমি ঠিক বলছি তো? আচ্ছা, মা নিচে ডাকছে, কালকে কথা বলবো। ঠিক আছে, লাভ ইউ সোনা। নীলা কলটা কেটে দিল। নীলার আজকের আচরণে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, কারণ এই প্রথম নীলা নিজে থেকেই কলটা কেটে দিল। লাভ ইউ বলার পরও কোনো উত্তর দিল না। জানি না নীলার মনে কি চলছে, কেন আমার সাথে এমন করছে। 5 দিন পর কলেজ ক্যাম্পাসে বসে গেটের দিকে তাকিয়ে নীলার জন্য অপেক্ষা করছি। আজকে 5 দিন থেকে নীলার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। ফোন বারবার বন্ধ দেখাচ্ছে। কলেজেও আসছে না। নীলার বান্ধবীদেরকে জিজ্ঞেস করলে তারা বলে তারাও নাকি জানে না। আমি পাগল প্রায় হয়ে গিয়েছি নীলার সাথে যোগাযোগ আরোহী, শারিয়ার। ক্যাম্পাসে বসে নীলার জন্য অপেক্ষা করছিলাম, তখনই নীলার বান্ধবী আরোহী আমার কাছে আসলো। নীলার জন্য অপেক্ষা করছো? অপেক্ষা করে লাভ নেই, নীলা আর আসবে না। মানে কি বলতে চাচ্ছ তুমি? এইটা নাও, একটা চিঠি দিল। এটা চিরকুট। আগে নাও তো। আমি এখনই খুলবো না বাসায় গিয়ে খুলবো? এতে কি এমন লেখা আছে যে আমি এখন পড়তে পারবো না? এখন খুলতে হবে না। বললাম না বাসায় গিয়ে পড়বে, আর এটা পড়ার পর তোমার সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো বাসায় গিয়ে খুলে দেখব, তাহলে আমি এখন আসি। আরোহী বলল, ওকে। কলেজ থেকে বাসায় তাড়াতাড়ি চলে আসলাম। বাসায় এসে রুমের দরজাটা লাগিয়ে নিয়ে ব্যাগটা রেখে চিরকুটটা নিয়ে বিছানায় বসে চিরকুটটা আস্তে আস্তে খুলে দেখি একটা নাম্বার। ওইটা দেখে মেজাজটা গরম হয়ে গেল আরোহীর প্রতি। মেয়েটার মনে হয় আমাকে বোকা বানিয়ে দিল, কিন্তু পরক্ষণে মনে পড়ল নীলার নাম্বার তো বন্ধ, হতে পারে এটা নীলার নতুন নাম্বার।
তাই আর দেরি না করে ডায়াল প্যাডে নাম্বারটা তুলে কল করলাম। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ করলো। আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, নীলা আছে কি? হ্যাঁ আছে। আপনি কে বলছেন? আমি ওর বয়ফ্রেন্ড। আপনি কে? ছেলেটা বলল, আমি নীলার হাজব্যান্ড। কি হাজব্যান্ড? হাজব্যান্ড কথাটা শুনে আমার মাথায় বাজ পড়ল। নীলা বলছে, কে ফোন দিয়েছে? তোমার ফ্রেন্ড। কই দাও দেখি। নীলা আর ছেলেটার কথোপকথন আমি ফোনের ওপাশ থেকে এপাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। নীলা বলছে, কে? কেমন আছো নীলা? শারিয়ার? হয়তোবা আমাকে আশাও করনি। কেন করলে তুমি এমনটা আমার সাথে নীলা? কেন খেলা করলে আমার নিষ্পাপ ভালোবাসা নিয়ে? নীলা চুপ করে আছে। যাই হোক, দোয়া করি স্বামী সংসার নিয়ে সুখে থাকো। আর এক সেকেন্ডও দেরি না করে ফোনটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লাম। বিশ্বাস করতে পারছি না নীলা আমার সাথে এমনটা করেছে। যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম সেই ধোঁকাটা দিল। সেই দিনের পর থেকে আমি অন্য জগতে চলে গিয়েছিলাম। সারাক্ষণ নেশা করতাম, কলেজে যেতাম না, বন্ধুবান্ধবের সাথে মিশতাম না। সারাদিন ঘরে দরজা লাগিয়ে কান্না করতাম আর নেশা করতাম। বাবা মা বন্ধুবান্ধব সবাই আমার এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে নেশার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসে। বাবা মায়ের কথায় পড়ালেখা শেষ করে চাকরিতে জয়েন করি। কিন্তু দেখেন, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আমার বসের বোন হলো নীলা। আর আজকে সে আমার অফিসে জয়েন করেছে নতুন এমডি হিসেবে। ইভা বলল, খুব ভালোবাসেন হু? ভালোবাসা? ওর জন্য আমার শুধু ঘৃণা রয়েছে, ঘৃণা। ওর জন্য তো ভালোবাসা সেদিনই মরে গিয়েছিল, যেদিন ও আমাকে তাহলে কান্না কাটছেন কেন? ওকে দেখার পর থেকে কিছু স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা যা করে ভালো না। নীলাকে না পাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ আছে। আমি বললাম, কারণ আছে। ইভা বলল, কি? আমি বললাম, এই যে আপনাকে অর্ধাঙ্গিনী হিসেবে পাবো বলে। ইভার একটা হাত ধরে, এভাবে বলবেন না প্লিজ। কেন, আমি কি ভুল বলেছি? আরে তা না, আমার লজ্জা করে নিজেকে। ইভাকে এমন লজ্জা পেতে দেখে আমার খুব হাসি পাচ্ছে। কিছুক্ষণ আগে যে আমি নীলার জন্য কান্না করেছিলাম সেটা আমাকে দেখে কেউই বুঝতে পারবে না। ইভার সাথে কথা বলে এখন কেন জানি আর নীলার কথা মনেই পড়ছে না। রাত বাজে 11টা। ইভা কেন জানি এখনও রুমে তখনকার ঘটনার পর থেকে ইভা আর আমার সামনে আসতেছে না। ইভাকে খুঁজতে রুম থেকে বাহির হয়ে নিচে মায়ের রুমে আসলাম। মায়ের রুমে এসে দেখি ইভা মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর মা ইভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইটা দেখার পর রুমের ভিতরে না গিয়ে দরজাটার একটু আড়ালে দাঁড়িয়ে পড়লাম, যাতে করে তাদের কথোপকথন শুনতে পাই। ইভা বলছে, মা, আপনার ছেলে কিন্তু অনেক ভালো। তাই? আমার ছেলেটা তোর খেয়াল ঠিকমতো রাখে তো? ওকে একটু শাসনে রাখবি, তাহলে দেখবি তোর মতো চলবে। মা, শারিয়ার তোমাকে এত ভয় পায় কেন? ছোটবেলায় একবার আমাদের পাশের বাসায় আমের গাছে উঠে সব আম চুরি করেছিল, আর এইটা আমি জানার পর ওকে এমন মার মেরেছিলাম যে 10 দিন জ্বরে আক্রান্ত ছিল। আর এ মার খাওয়ার পর থেকেই শারিয়ার আমাকে জমের মতো ভয় পায়। কি? এই বলে হাসতে লাগলো ইভা। মায়ের কথা শুনে ইভা হাসিতে মেতে উঠল। আর এইদিকে মায়ের প্রতি আমার রাগ উঠে গেল। এই কথাগুলো কি ইভাকে বলার খুব প্রয়োজন ছিল? মা বলল, জানিস, শারিয়ার ছোটবেলায় অনেক দুষ্টু আর খচ্চর ছিল। প্রতিদিন বাসায় একটা না একটা বিচার ওর নামে আসতো। আমি অনেক রাগারাগি করলেও তোর আব্বু ওকে কিছুই বলতো না। তাই নাকি? কেন কেন আব্বু রাগারাগি করতো না কেন? একটা মাত্র ছেলে তো, তাই খুব আদর করত ও। ইভা মায়ের কথা শুনে হাসতে হাসতে মনে হয় কান্না করে ফেলবে। না, এখানে আর এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, না হলে মা আমার মান ইজ্জত সব শেষ করে ফেলবে। আমি রুমে প্রবেশ করতে করতে মা এমনভাবে রুমে প্রবেশ করলাম যেন তারা বুঝতে পারেনি আমি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিলাম। আমার কথা শোনা মাত্রই ইভা মায়ের কোল থেকে ধড়ফড়িয়ে উঠে পড়ল। কিরে, তুই এখনো ঘুমাস নাই? না মা, ঘুম আসতেছে না। ও, বুঝতে পেরেছি কি কারণে ঘুম আসছে না। আমার আর ইভার দিকে তাকিয়ে মাকে তাকিয়ে থাকতে দেখে ইভা মাথা নিচু করে ফেলল। যাক, তাহলে টোপটা কাজে লেগেছে, মনে মনে বললাম। ইভা, মা বলল, ইভা মা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা। এই কথা বলে ইভা দৌড় দিয়ে রুমে চলে গেল। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বউকে তো পাঠিয়ে দিয়েছি, এবার গিয়ে ঘুমিয়ে পড়। মাথা চুলকাতে চুলকাতে রুমে আসার পর দেখি ইভা লাইট অফ করে বিছানায় শুয়ে পড়েছে। আমিও গিয়ে আমার বালিশে শুয়ে পড়লাম। ইভা বলল, মাকে ওইভাবে কথাটা না বললেও পারতেন। আমি আমি তো স্বাভাবিকভাবেই কথাগুলো বললাম। এখন মা অন্যভাবে নিলে আমি কি করব? আর আপনি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেন?
আপনি মোটেও স্বাভাবিকভাবে কথাগুলো বলেন নাই। ইস, মা যে কী ভাবছে আল্লাহ মাবুদি জানে। হি 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 করে হাসতে লাগলাম। হাসা বন্ধ করে ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে, না হলে ফজরের সময় উঠতে কষ্ট হবে। হুম। পরের দিন, কি ব্যাপার, আজকে আপনি অফিসে যাবেন না? না। কেন? নীলার কারণে? হুম। ইভা বলল, এখন থেকে ও তো প্রতিদিন অফিস করবে। তাহলে কি আপনি আর অফিসে যাবেন না? ওর জন্য কি অফিসে যাওয়া বন্ধ করে দিবেন? কি করব বলেন? ওকে দেখলেই যে, মন খারাপ করে বললাম, ওকে দেখতে দেখতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন তখন আর আপনার কোনো সমস্যা হচ্ছে না। হুম। তাহলে আর বসে না থেকে রেডি হয়ে অফিসে যান, ঠিক আছে? অতঃপর ইভার কথা মতো রেডি হয়ে ইভার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসতে আসতে 20 মিনিট লেট হয়ে গেল। পিয়ান বলল, স্যার ম্যাডাম আপনাকে তার কেবিনে ডেকেছে। ঠিক আছে। নিজের কেবিনে ঢোকার আগেই ম্যাডামের কেবিনে যেতে বলল। নীলার কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। ঢুকতে কেমন জানি লাগছে, বুকটা দুরু দুরু করে কাঁপছে। শেষমেশ মনে সাহস নিয়ে ঢুকেই পড়লাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছিলেন? নীলা আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে, এতে করে আমার আনইজি ফিল হচ্ছে। আমার কথার উত্তর না দিয়ে নীলা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মেজাজটাই গরম হয়ে গেল। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? হুম। আসতে এত লেট হলো কেন? বাসায় একটু সমস্যা হয়েছিল। এভাবে নিজের ইচ্ছে মতো অফিস করলে তো আর হবে না। আশা করি পরের দিন থেকে এমনটা আর করবেন না। জি ম্যাডাম। তাহলে এখন নিজের কাজে যান। নীলার কেবিন থেকে নিজের কেবিনে এসে কাজে মন দিলাম। অনেক কাজ পড়ে আছে, কালকে কিছুই করতে পারিনি। 3 ঘন্টা থেকে একটানা কাজ করে যাচ্ছি। আর একটা ফাইল দেখলে আজকের মতো কাজ শেষ। এর মধ্যে ইভা একবার ফোন দিয়ে আমাকে নামাজ পড়তে বলেছে। 3টা বাজে। কাজের চাপে এখনও নামাজ পড়া হয়ে ওঠেনি। ফাইলগুলো তাড়াতাড়ি গুছিয়ে রেখে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে যখনই ক্যান্টিনে খেতে যেতে ধরলাম, তখনই পিয়ন এসে বলে গেল ম্যাডাম নাকি আমাকে ডাকছে, তাই ক্যান্টিনে না গিয়ে ম্যাডামের কেবিনে গেলাম। নীলা বলল, ফাইলগুলোর কাজ কি শেষ হয়েছে? জি ম্যাম। দুপুরে খেয়েছেন? না ম্যাম। ও ঠিক আছে, গিয়ে খেয়ে নেন। আর অফিস শেষে একটু থাকবেন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে এখন আসি। হুম। নীলার কেবিন থেকে বাইর হয়ে ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। 5টায় অফিস ছুটি হলো। সবাই চলে গেলেও আমি গেলাম না, কারণ নীলার সাথে দেখা করতে হবে। ওর কথা শোনার কোনো ইচ্ছাই আমার নেই, কিন্তু অফিসের বস, কথা না শুনলে চাকরিটা হারাতেও পারি। নীলার কেবিনে এসে দেখি একটা ছেলে আর নীলা বসে বসে গল্প করছে। নীলা আমাকে দেখা মাত্রই বসতে বলল। শারিয়ার পরিচয় করিয়ে দিই, ও আমার হাজব্যান্ড সিয়াম। হ্যালো। সিয়াম বলল, হ্যালো। হ্যালো ম্যান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো চলছে, যেমনটা আল্লাহ রেখেছে। ম্যাম, আমাকে কী কারণে থাকতে বলেছিলেন? শারিয়ার, এখন তুমি নাম ধরে বলতে পারো, অফিসের সময় শেষ হয়ে গিয়েছে। আমি কথা না বলে চুপ করে আছি। সিয়াম বলল, নীলা আমি তাহলে যাই, তোমরা কথা বলো। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসবে কিন্তু। হুম। বাই ম্যান। হুম বাই। সিয়াম চলে যাওয়ার পর দুজনেই চুপচাপ বসে আছি। কারো মুখে কোনো কথা নেই। এভাবে বসে থাকতে বিরক্ত লাগছে। নীরবতা ভেঙে নীলা বলল, তোমার বউটা কিন্তু অনেক সুন্দর। তোমার ভাগ্যটা অনেক ভালো, তাই এমন বউ পেয়েছ। নীলার মুখে ইভার কথা শুনে আমি হাঁ হয়ে গেলাম। নীলা কিভাবে জানে আমার বিয়ে হয়েছে আর আমার বউ কেমন? অবাক হচ্ছ তাই না? ভাবছো যে মেয়ে তোমাকে ধোকা দিয়ে চলে গেল, সে কিভাবে তোমার সম্পর্কে সব কিছু জানতে পেল? ম্যাম, আমাকে বাসায় যেতে হবে। একটু যদি কাজ সম্পর্কে কথা বলতেন তাহলে আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারতাম। কেন জানি নীলার মুখে ধোকা শব্দটা শুনতে একদম। তোমাকে আমি এই কথাগুলো বলতেই ডেকেছি। তুমি আমার সম্পর্কে এতদিন থেকে যে ভুল ধারণা পোষণ করছো, তা ভাঙিয়ে দিতেই তোমাকে রেখেছি। কি ভুল ধারণা? হ্যাঁ, আপনি আমার মন নিয়ে খেলা করেছেন, এটা ভুল ধারণা? হ্যাঁ, এটাই তোমার ভুল ধারণা। আমি তোমার মন নিয়ে খেলা করিনি। তোমাকে আমি মন থেকে ভালোবাসতাম। মন থেকে ভালোবাসতেন? মন থেকে ভালোবাসলে এভাবে আমাকে ছেড়ে চলে যেতে? হ্যাঁ মানছি আমি ভুল করেছি, কিন্তু সেটা চাপে পড়ে তোমার জীবন রক্ষার্থে আমাকে এমনটা করতে হয়েছে। বাবা আমাদের সম্পর্কে জানতে পেরেছিল, আমাকে হুমকি দিয়েছিল আমি যদি তোমাকে ভুলে না যাই তাহলে সে আমাকে গুন্ডা দিয়ে মেরে ফেলবে। এখন আমি কি করতাম তুমি বলো? তারপর বাবা জোর করে সিয়ামের সাথে বিয়ে দিয়ে দেয়। নীলা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। নীলার মুখে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, এত কিছু হয়েছে, তুমি আমাকে একটিবারের জন্য জানানোর প্রয়োজন বোধ করনি? জানাতে চেয়েছিলাম, বাবা আমার ফোন নিয়েছিল, বাসা থেকে বাহির হতে দেয়নি। আমার আশপাশে সবসময় লোক থাকতো। নীলা নীলা বলল, এই দেখো আমি অযথা কান্না করছি, চোখের পানি মুছতে মুছতে। শারিয়ার, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি করছো নীলা? ক্ষমা তো আমার চাওয়া দরকার। এত বছর ধরে তোমার সম্পর্কে কতই না খারাপ ধারণা
কতই না খারাপ কথা ভেবে এসেছি। ভুল তোমার কখনোই ছিল না, তাই ক্ষমা। দুজন কিছুক্ষণ নীরব থাকার পর নীলা বলে উঠল, ইভাকে কখনো কষ্ট দিও না। মেয়েটা অনেক ভালো, একদম নিষ্পাপ শিশুর মতো। বাসায় যাও, ইভা তোমার জন্য অপেক্ষা করছে। খোদা হাফেজ। দরজায় কাছাকাছি আসার পর নীলা বলল, শারিয়ার, জীবনটা নতুন করে ইভার কথা মতো গুছিয়ে নিও। অফিস থেকে বাহির হয়ে বাইকটা নিয়ে মার্কেটে গেলাম কিছু গিফট কিনতে ইভার জন্য। আজকে আমি ইভাকে আপন করে কাছে টেনে নিব। এতদিন পারিনি কেন জানি, ইভার কাছাকাছি যেতে নীলার কথা মনে পড়তো, কিন্তু আর না। সকল বাধা উপেক্ষা করে আমরা দুজনেই এক হবই হব। বাসায় এসে ইভার জন্য আনা গিফটগুলো লুকিয়ে রেখেছিলাম। রাত্রিবেলায় ইভা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আমার মনে হলো এইটাই মোক্ষম সময় ইভাকে মনের কথাগুলো বলার, তাই গিফটগুলো নিয়ে বারান্দায় গেলাম। হাঁটু গেড়ে ইভার সামনে বসে পড়লাম। একটা জায়নামাজ আর কোরআন শরীফ সামনে এগিয়ে দিলাম। ইভা অবাক চোখে আমার কর্মকাণ্ড দেখছে। আমি বললাম, ইভা, হবে কি আমার ইহকাল পরকালের জীবনসাথী? হবে কি একসঙ্গে নামাজ আদায় আর কোরআন শরীফ তেলাওয়াত করার সাথী? ইভা আমার কথাগুলো শুনে কান্না করে দিল। হ্যাঁ, হব। কান্না করে হাত থেকে কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই ইভা আমাকে জড়িয়ে ধরল। আমিও জড়িয়ে নিলাম ইভাকে ভালোবাসার চাদরে। হারাতে চায় না এমন বউকে, যাকে নিয়ে গর্ব করতে পারবো এই সমাজের কাছে। চিরকাল আগলে রাখতে চাই তাকে এই ভালোবাসার চাদরে।